আজকে আমরা এক্স রশ্মি নিয়ে আলোচনা করব। যখন দ্রুত গতি সম্পন্ন কোনো ইলেকট্রন কোনো লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটায় এবং তার গতিশক্তি বাধাপ্রাপ্ত হয়, তখন উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক্স রশ্মি উৎপন্ন হয়। এক্স রশ্মি উৎপাদন করার জন্য কুলিস টিউব ব্যবহার করা হয়। এক্স রশ্মি উৎপাদন পরীক্ষায় পড়ে না, কিন্তু আমাদের জেনে রাখাটা দরকার। কুলিস টিউব বেসিক্যালি একটি কাঁচের নল। এখানে একটা ক্যাথোড থাকে যেটা বেসিক্যালি টাংস্টেন দিয়ে তৈরি। এইটাকে নিম্নমানের এসি সরবরাহের সঙ্গে যুক্ত করা হয়। নিম্নমানের এসি সরবরাহের সঙ্গে যুক্ত করার জন্য এটা গরম হয় এবং এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রনগুলি এই ব্লু কালারের টার্গেটের উপর পড়ে, গতিশক্তি বাধাপ্রাপ্ত হয় এবং এক্স রশ্মি কাঁচের টিউব ভেদ করে বাইরে বেরিয়ে আসে। টার্গেটটি কপার ব্লকের উপর বসানো থাকে। এক্স রশ্মির ব্যবহার করার আগে আমরা এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে নেব। তাহলে এক্স রশ্মি বৈশিষ্ট্য কি? তড়িৎক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। আলোক তরঙ্গের ন্যায় এক্স রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তন হয়। এক্স রশ্মি ফটোগ্রাফি প্লেটকে প্রভাবিত করে, গ্যাসকে আহ্নিত করে। তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা মনে রাখবো 0.1 আংস্ট্রম থেকে 10 আংস্ট্রম। এবার আমরা দেখে নেব যে সর্বনিম্ন কম্পাঙ্কের এক্স রশ্মি কিভাবে নির্গত হতে পারে। তাহলে এটা কি ছিল? এটা ছিল ক্যাথোড আর এইখানটা ছিল টার্গেট। এদের মধ্যে বিভব প্রভেদটা ধরে নেই ভি। এবার দেখ, একটা ইলেকট্রন যদি ক্যাথোড থেকে টার্গেটে যায়, তাহলে যে গতিশক্তি অর্জন করে সেটা হচ্ছে ইভি। ঠিক আছে? এই ইভিটাই পুরোটাই যদি এক্স রশ্মি উৎপাদন করতে ব্যয়িত হয়, তাহলে যে কম্পাঙ্কটা পাওয়া যাবে এক্স রশ্মির সেটা সর্বোচ্চ এবং যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটা মিনিমাম। তাহলে ইভি সমান হচ্ছে এইচ নিউ ম্যাক্স। এবার নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, বসিয়ে দিয়েছি। তাহলে ল্যামডা মিনিমাম সমান এসি বাই ইভি। এবার করসপন্ডিং ভ্যালুগুলো যদি বসাই, ই সমান 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 কুলম, সি এর ভ্যালু বসাই, প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু বসাই, সেক্ষেত্রে ল্যামডা মিনিমামের যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 12,430 বাই ভি আংস্ট্রম। এবার ভি এর যদি ডিফারেন্ট ভ্যালু আমরা পুট করি 50 কেভি, তাহলে যেটা পাচ্ছি 0.2486 আংস্ট্রম। আর যদি 10 কেভি পুট করি 1.243 আংস্ট্রম। এবার চলে আসবো নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি কিভাবে তৈরি হয়। ধর একটা ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে k0। কোন ইলেকট্রন? যেটা ক্যাথোড থেকে তৈরি হয়েছে। সেই ইলেকট্রন টার্গেটের উপর পড়েছে। এবার টার্গেটের উপর পড়ার ফলে যদি ডেল্টা কে পরিমাণ শক্তি হারায়, ঠিক আছে, ডেল্টা কে পরিমাণ শক্তি হারায়, সেই শক্তিটা কি হবে? সেই শক্তিটা এক্স রশ্মি ফোটন হিসেবে বেরোবে। যদি প্রাথমিক বেগ v1 এবং অন্তিম বেগ v2 হয়, তাহলে ডেল্টা কে সমান হচ্ছে হাফ এম v1 স্কয়ার মাইনাস হাফ এম v2 স্কয়ার। এটাই পাবে হচ্ছে এক্স রশ্মি ফোটনটা। এবার সে কিন্তু তার গতিশক্তি পুরোটা হারায়নি। তাহলে পরপর সে সংঘর্ষ ঘটাবে এবং অবশেষে ইলেকট্রনটা থেমে যাবে। এর ফলে যে আমরা এক্স রশ্মি পাবো সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি। এবার আগের মতোই আমরা ল্যামডা মিনিমাম বা নিউ ম্যাক্স আমরা বার করে নিতে পারবো। সেই একই কনসেপ্ট ছিল যেটা প্রিভিয়াসলি আমরা ডিসকাশন করে নিয়েছি। সেই ল্যামডা মিনিমাম সমান 12,430 বাই ভি আংস্ট্রম বেরোবে। এরপর চলে আসবো আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির আলোচনাতে। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি আলোচনা করার আগে আমরা একটুখানি দেখে নেব যে ইলেকট্রন যখন হায়ার কক্ষপথ থেকে লোয়ার কক্ষপথে জাম্প করে তখন ফোটন বেরোয়। এবার এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে আমাদের যে ক্যাথোড ছিল সেই ক্যাথোড থেকে ইলেকট্রনটা বেরিয়ে আমাদের টার্গেটে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুতে হিট করছে। ঠিক আছে? যদি এরকম হয় যে পরমাণুতে আমাদের কি ছিল, একটু মনে করে দেখ, পরমাণুতে নিউক্লিয়াস ছিল, কে কক্ষ আছে, এখানে এল কক্ষ আছে, এইসব কক্ষগুলো আছে, এম কক্ষ আছে। যদি কোনো কারণে যে আপাতিত ইলেকট্রন যেটা এসছিল, মানে টার্গেট থেকে যে ইলেকট্রনগুলো, টার্গেটের দিকে যে ইলেকট্রনগুলো এসছিল কোনখান থেকে, ক্যাথোড থেকে, সেটা কে কক্ষপথের বা এল কক্ষপথের একটা ইলেকট্রনকে সরিয়ে দিয়েছে। তাহলে কি হবে? ওই জায়গায় ফাঁকা হয়ে যাবে। ব্যাপারটা আরেকবার বোঝ। ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে আমার ওই যে কুলিশ টিউব ছিল, সেই কুলিশ টিউবে ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছিল। ইলেকট্রনগুলো বেরিয়ে কোথায় যাচ্ছিল? টার্গেটে। এবার টার্গেটে পরমাণু আছে, সেই পরমাণুতে
কে কক্ষপথে ইলেকট্রন আছে, এল কক্ষপথে ইলেকট্রন আছে, এম কক্ষপথে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো কি করতে পারে, যে আপাতিত ইলেকট্রন, আপাতিত ইলেকট্রন মানে কোনটা, আপাতিত ইলেকট্রন মানে সেটাই যেটা বেসিক্যালি ক্যাথোড থেকে বেরিয়ে টার্গেটের দিকে গেছে। আপাতিত ইলেকট্রন যদি কে কক্ষপথ বা এল কক্ষপথ বা এম কক্ষপথের ইলেকট্রনকে সরিয়ে দেয়, তাহলে ওই স্থানে কি হয়, ওই স্থানে শূন্যতা সৃষ্টি হয়। শূন্যতা যদি সৃষ্টি হয়, যদি ওপরের কক্ষপথ থেকে ইলেকট্রন লাফিয়ে ওই শূন্য জায়গায় পড়ে আসে, তাহলে কি হবে, ফোটন নির্গত হবে, যেটা তুই জানিস, সেটাই হচ্ছে এক্স রশ্মি ফোটন। ঠিক আছে, তাহলে একটুখানি বোঝ। তাহলে দেখ, যদি আপাতিত ইলেকট্রন, আপাতিত ইলেকট্রন মানে কি, আরেকবার রিপিট করছি, সেই আপাতিত ইলেকট্রন মানে হচ্ছে যে যেটা বেসিক্যালি ক্যাথোড থেকে বেরিয়ে টার্গেটে গেছে, সেই আপাতিত ইলেকট্রন যদি কে কক্ষপথের একটা ইলেকট্রনকে সরিয়ে দেয়। কে কক্ষপথ ইলেকট্রন কোনখানকার, টার্গেটের কে কক্ষপথ ইলেকট্রন। ঠিক আছে, টার্গেটের কে কক্ষপথ ইলেকট্রনকে যদি সরিয়ে দেয় এবং এল কক্ষপথ থেকে একটা ইলেকট্রন জাম্প করে, তাহলে যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বেরোয় সেটা হচ্ছে কে আলফা। যদি এম থেকে জাম্প করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কে বিটা। আশা করি বোঝা গেছে। আমি রিপিট করে দিচ্ছি, আরেকবার মন দিয়ে শোন। সেটা হচ্ছে যে ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়েছে, কোথায় যাচ্ছে, টার্গেট। টার্গেটে কারা আছে, পরমাণু আছে। সেই পরমাণুর কে কক্ষপথের একটা ইলেকট্রনকে, আপাতিত ইলেকট্রনটাকে সরিয়ে দিয়েছে, তাহলে ওখানটা শূন্যতা সৃষ্টি হচ্ছে। শূন্যতা সৃষ্টি হওয়ার ফলে যদি এল কক্ষপথ থেকে একটা ইলেকট্রন জাম্প করে, তাহলে যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিটা তৈরি হয় সেটা হচ্ছে কি আলফা। যদি কোনো কারণে এম কক্ষপথ থেকে জাম্প করে, তাহলে যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি তৈরি হয় সেটা হচ্ছে কে বিটা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যে এইটা লেখা আছে সব, কে আলফা কে বিটা। এবার যদি এম কক্ষপথ থেকে সরে যায়, তাহলে যেটা বেরোয়, ঠিক আছে, এবার সরি, যদি এল কক্ষপথে শূন্যস্থান সৃষ্টি হয়, তাহলে এল আলফা এল বিটা এইসবগুলো তৈরি হয়। একটুখানি দেখে নে, এখানে কে কক্ষপথ আছে, যদি এল কক্ষপথ থেকে জাম্প করে কে আলফা, যদি এম কক্ষপথ থেকে জাম্প করে, ঠিক আছে, সে হচ্ছে কে বিটা। তাহলে যদি এর পরেরটা থেকে জাম্প করে সেটা হচ্ছে কে গামা। আশা করি বুঝতে পেরেছিস। একইভাবে এল আলফা এল বিটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যদি তীব্রতার সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য প্লট করি, এই পার্টটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। ঠিক আছে, এই পার্টটা দেখতেই পাচ্ছিস তুই, নিরবিচ্ছিন্ন পার্ট। ঠিক আছে, আর যেগুলো পিক হয়েছে সেটা হচ্ছে কে আলফা একটা, কে আলফা কে বিটা, এটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক বর্ণালী। মাথায় রাখবি, একবার কোশ্চেন পড়েছিল, বৈশিষ্ট্যমূলক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কিসের উপর ডিপেন্ড করে, টার্গেটের উপাদানের প্রকৃতির উপর। ঠিক আছে, টার্গেটের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এবার হচ্ছে যে কঠিন এবং কোমল এক্স রশ্মি কি জিনিস, যে এক্স রশ্মি কম্পাঙ্ক এবং ভেদন ক্ষমতা বেশি তাকে কঠিন এক্স রশ্মি বলে, এবং যার কম্পাঙ্ক এবং ভেদন ক্ষমতা কম তাকে কোমল এক্স রশ্মি বলে। এক্স রশ্মি ব্যবহারটা তুই জানিস, যে দেহের অভ্যন্তরে হাড়, কিডনিতে পাথর ইত্যাদি তৈরি করতে, ক্যান্সার আক্রান্ত রোগের চিকিৎসাও করতে এক্স রশ্মি ব্যবহার করা। এবার ধাতুবিদ্যার ঢালাইয়ে ত্রুটি নির্ণয়করণে, কেলাসের গঠন বিশ্লেষণ, এখানে ক্লাস হয়ে গেছে, কেলাসের হবে, কেলাসের গঠন বিশ্লেষণে ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো। এরপর চলে আসি মোসলের সূত্র। ঠিক আছে, মোসলের সূত্র কি বলছে, কোন মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্ক। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী একটু আগে পড়ে নিয়েছিস, চূড়াটা বুঝে নিয়েছিস। চূড়ার কম্পাঙ্ক, কম্পাঙ্কের বর্গমূল, সরি কম্পাঙ্কের বর্গমূল মৌলটি পারমাণবিক সংখ্যার সমানুপাতিক। ঠিক আছে, এবার দেখ কম্পাঙ্কের বর্গমূল রুট নিউ, পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, তাহলে এটাকে লেখা যায় রুট নিউ সমান হচ্ছে a ইন্টু জেড মাইনাস বি। কেন এরকম হলো সেটা নিয়ে ডিসকাশন দরকার নেই, তার কারণ হচ্ছে যে এটা ওই শক্তি এইচ নিউ, মানে ওই রিডবার্গের কনস্ট্যান্ট থেকে যে শক্তির সূত্রটা ছিল সেখান থেকে আসে। ইএন সমান হচ্ছে মনে করে দেখ মাইনাস আর সি এইচ 1/n², ওই সব ফর্মুলা থেকে আসে। এবার একটুখানি আসি, যে যদি গ্রাফটা তুই করিস রুট নিউ সঙ্গে জেড এর প্লটটা করিস, তাহলে কে আলফা কে বিটা এইভাবে দাঁড়াবে, আর এইটুকু যে জায়গা সেই গ্যাপটা হচ্ছে বি। এবার মোসলের সূত্রের গুরুত্বটাতে চলে আসি। মোসলের গুরুত্বটা ভীষণ ইম্পর্টেন্ট, দুটো অন্তত করে রাখা দরকার। যে আগে পর্যায় সারণীতে মৌলগুলিকে পারমাণবিক ভর অনুসারে সাজানো হতো, মোসলের সূত্র থেকে জানা যায় যে মৌলের বৈশিষ্ট্য তাদের পারমাণবিক সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে, তারপরে কি হয়, যে পর্যায় সারণীতে পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় না, পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়। এবার হচ্ছে 1913 খ্রিস্টাব্দে পর্যায় সারণীতে বেশ কিছু জায়গা ফাঁকা ছিল, 1913 খ্রিস্টাব্দ অবধি। ঠিক আছে, মোসলে
পরবর্তীকালে কতগুলো মূলের অস্তিত্বের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে, সেগুলো কিছু হচ্ছে হাফনিয়াম, ইলিনিয়াম প্রভৃতি। এগুলো পরে আবিষ্কৃত হয় এবং পর্যায় সারণী শূন্যস্থানগুলি পূর্ণ হয়।